হ্যালো এভরিবডি, নিশ্চয়ই ভালো আছো সবাই। আগের দিন আমি ধারকত্ব চ্যাপ্টার শুরু করেছি। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে বিভিন্ন বিভবযুক্ত পরিবাহীর মধ্যে আধান বণ্টন। দুটো পরিবাহী ধরে নাও, এ একটা পরিবাহী আছে, বি একটা পরিবাহী আছে, যাদের বিভব হচ্ছে আলাদা, ধারকত্ব আলাদা। এর ধারকত্ব ধরে নাও C1, এর ধারকত্ব ধরে নাও C2। এবার আধান যদি দুজন আলাদা আলাদা আধান দেওয়া হয়, ধরে নাও Q1 পরিমাণ আধান দেওয়া হয়েছে, একে ধরে নাও Q2 পরিমাণ আধান দেওয়া হয়েছে, তাদের বিভব আলাদা হবে। আধান যদি দেওয়া হয় তাহলে তাদের বিভবটা বাড়বে। এবার সেক্ষেত্রে দেখো, একে Q1 আধান দেওয়া হয়েছে, ধারকত্ব হচ্ছে C1, আর এর Q2 পরিমাণ আধান দেওয়া হয়েছে, ধারকত্ব হচ্ছে C2। তাহলে মোট আধান কত? Q সমান কত হবে? Q1 প্লাস Q2। সেটা আমি একটা ধারকত্ব দিয়ে বের করে নিই। ধরে নাও Q1 আধান দেওয়ার ফলে বিভব হয়েছে V1, আলাদা আলাদা বিভব, এর বিভব ধরে নাও V2। তাহলে আমরা সূত্র থেকে কি জানি? ধারকত্বের সূত্র থেকে Q সমান আমরা কি জানি? Q সমান হচ্ছে C * V। তাহলে এখানে দেখো Q1 সমান কত হবে? তাহলে C1 V1, আর Q2 সমান কত হবে? C2 V। কারণ এই ক্ষেত্রে V1 হচ্ছে তোমার, যেটা আমরা আগে বের করেছি, Q1/C1 বিভব হবে, আর V2 হবে তোমার Q2/C। যেখানে আধানটা আমি বের করে ফেললাম C1 আর C2 দিয়ে, তাহলে মোট আধান কত হবে? Q সমান Q1 প্লাস Q2, সেটা সমান কত হবে? তাহলে C1 V1 প্লাস C2 V2। এটা হয়ে গেল দুটো পরিবাহীর মধ্যে মোট আধান। এবার এরকম দুটো পরিবাহীকে যদি সংযুক্ত করা যায়, তার দিয়ে যুক্ত করা যায়, তাহলে কি হবে? যেহেতু দুজনের বিভব আলাদা, সেজন্য তাদের মধ্যে আধান বণ্টন হবে, মানে আধান যাওয়া আসা করবে। এই দুটোকে ধরে নাও যুক্ত করা হয়েছে, তার দিয়ে যুক্ত করা হবে। তাহলে কি হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধানের একটা প্রবাহ হবে, একটা আধানের প্রবাহ হবে। কতক্ষণ হবে? যতক্ষণ না দুটোর মধ্যে বিভব সমান হচ্ছে, মানে একটা সাধারণ বিভবে যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে, ওদের মধ্যে আধান যাওয়া আসা হবে বা আধানের একটা প্রবাহ হবে। তো ধরে নাও যে যখন এদের সংযুক্ত করা হয়েছে, তার ফলে আধানের যাওয়া আসা হলো, আধানের প্রবাহ হলো, এবং আধানের প্রবাহের পর তারা একটা সাধারণ বিভবে এসে পৌঁছাবে। সেই সাধারণ বিভব যেটা, সেটা ধরে নাও হলো V। সংযুক্ত করার পর তাদের মধ্যে আধান বণ্টন হওয়ার পর যে সাধারণ বিভব হলো, সেই বিভবের মান হচ্ছে V। তাহলে তখন এর আধান কত হবে? তখন তার Q1 আধান আর এর Q2 আধান নেই, কারণ তখন তো আধানের প্রবাহ হয়ে গেছে। তার ফলে কি হবে? এর তোমার দুজন সাধারণ বিভব V, মানে কি দুটো পরিবাহীর বিভব হয়ে গেল V। এবার বিভব যদি V হয়, তাহলে এর আধান কত হবে? সেটাকে আলাদা করে ধরে নাও, স্মল q1 ধরে নাও। তাহলে তার বিভব আধান কত হবে? তার ধারকত্ব হচ্ছে C1, আর বিভব কত? V। B পরিবাহীর আধান কত হবে তখন? সেটা হয়ে যাবে C2 * V। তাহলে এখন মোট আধান কত যদি ধরো, তাহলে সেটা কত হয়ে যাবে? Q1 প্লাস Q2, সেটা সমান কত হবে? C1 V প্লাস C2 * V। তার মানে হচ্ছে C1 প্লাস C2 * V। এবার মোট আধান তো সংরক্ষিত, ওটার তো কোনো পরিবর্তন হয়নি। তার মানে সংযুক্ত করার আগে মোট আধান এবং সংযুক্ত করার পরে মোট আধান দুটো সমান। তাহলে আমি বলতে পারি আগে যা আধান ছিল মোট, পরে মোট আধানটা সমান হবে। এটা সমান করে দিই, তাহলে অতএব C1 প্লাস C2 * V সমান হচ্ছে C1 V1 প্লাস C2 V2। এখান থেকে সাধারণ বিভব কত সেটা আমি বের করে নিতে পারবো। তাহলে অতএব V সমান কত? C1 V1 প্লাস C2 V2 বাই কত? C1 প্লাস C2। এটা হয়ে গেল সাধারণ বিভব, যেটা সংযুক্ত হওয়ার পর সেই বিভবের মান। এবার সাধারণ বিভবটা যদি বেরিয়ে যায়, তাহলে আমি এই দুটোর মধ্যে আধান কত আছে এখন সেটা বের করে নিতে পারবো। কত হবে দেখো? তাহলে এই পরিবাহীর আধান কত হবে? Q1 সমান,
আমরা জানি কত c1 ইনটু v, তাহলে c1 ইনটু v সমান হবে তাহলে c1 v1 প্লাস c2 v2 বাই হচ্ছে c1 প্লাস c2। এবার c1 v1 প্লাস c2 v2 টা কি মোট আধান, তাহলে এটা হচ্ছে c1 ইনটু q বাই c1 প্লাস c2। এটা হলো পরিবাহী দুটোকে সংযুক্ত করার পর যে আধান বণ্টন হলো, আধান বণ্টনের পর এর পরিবাহী আধান। সেরকম q2 যদি হয়, b পরিবাহীর আধান যদি q2 হয় তার মান কত হবে c2 ইনটু b, সেটা কত হবে দেখো একই রকম ভাবে c2 ইনটু q বাই c1 প্লাস c2। এটা হয়ে গেল আধান বণ্টন। মানে বিভিন্ন বিভবযুক্ত দুটো পরিবাহীকে যদি সংযুক্ত করা হয় তাহলে তাদের মধ্যে আধানের যাওয়া আসা হবে বা আধান বণ্টন হবে এবং তাদের আধানের পরিমাণটা হবে এরকম, তাদের ধারকত্বের উপর নির্ভর করছে। বেশ, এবারে আধান বণ্টনের ফলে একটা শক্তি ক্ষয় আছে, সেটার হিসেবটা একটু করতে হবে। আধান বণ্টনের ফলে শক্তি ক্ষয়, দেখো আয়ত পরিবাহী শক্তি স্থিতিশক্তি নির্ণয়টা আগের করেছিলাম যে হাফ সি ভি স্কয়ার। তাহলে যখন সংযুক্ত করা হয়নি তখন মোট শক্তি কত হবে, এমনি সূত্রতে তোমার হচ্ছে হাফ সি ভি স্কয়ার, তাহলে এর তোমার যে পরিবাহী এঁকেছিলাম তার শক্তি কত হবে হাফ c1 v1 স্কয়ার, আর বি পরিবাহী কত হবে হাফ c2 v2 স্কয়ার। এটা হয়ে গেল যখন সংযুক্ত করা হয়নি তখন মোট শক্তি। এটা যদি ই ধরো তাহলে সংযুক্ত করার আগে মোট শক্তি হচ্ছে এটা, এবার সংযুক্ত করার পর মোট শক্তি কত হবে, যদি ই ড্যাশ ধরো তখন কি আসছিল আমার c1 এটা হবে v স্কয়ার প্লাস হাফ c2 v স্কয়ার, কারণ তখন বিভবটা হচ্ছে v সাধারণ বিভব যেটা, তার মানে এটা হচ্ছে তোমার হাফ c1 প্লাস c2 ইনটু v স্কয়ার। তাহলে শক্তি ক্ষয় কত হচ্ছে, খুব সহজ হিসেব দেখো শক্তি ক্ষয় কত হবে, তাহলে প্রথমে যা শক্তি ছিল আর পরে যা শক্তি মাইনাস করে দিলাম। প্রথমে শক্তি ছিল হাফ c1 v1 স্কয়ার প্লাস হাফ c2 v2 স্কয়ার মাইনাস ই ড্যাশ মানে এটা হাফ c1 প্লাস c2 ইনটু v স্কয়ার। v এর মানটা কিন্তু আমরা আগে থেকে বের করলাম সাধারণ বিভব যেটা, তাহলে হাফ c1 v1 স্কয়ার প্লাস হাফ c2 v2 স্কয়ার মাইনাস হাফ দেখো v এর মানটা যদি বসিয়ে দিই তাহলে c1 প্লাস c2 একটা কেটে যাবে, তাহলে কত থাকবে c1 v1 প্লাস c2 v2 এর স্কয়ার বাই হয়ে গেল c1 প্লাস c2। এটা একটু বের করতে হবে, হাফটা বের করে নিলাম একদম বাইরে, কত আসবে দেখো তাহলে c1 প্লাস c2 থেকে গেল, এখানে দেখো c1 v1 স্কয়ার ইনটু c1 প্লাস c2 একটু বড় হবে ক্যালকুলেশনটা প্লাস c2 v2 স্কয়ার ইনটু c1 প্লাস c2 মাইনাস c1 v1 প্লাস c2 v2 এর স্কয়ার। এটা বের করতে হবে। তাহলে কত হচ্ছে হাফ, এটা তোমার করে নিতে হবে c1 স্কয়ার v1 স্কয়ার প্লাস c1 c2 v1 স্কয়ার, এখানে হচ্ছে প্লাস c1 c2 v2 স্কয়ার প্লাস c1 c2 স্কয়ার v2 স্কয়ার মাইনাস এটা a প্লাস b হোল স্কয়ার করে নেব, তাহলে মাইনাস c1 স্কয়ার v1 স্কয়ার মাইনাস 2c1 c2 v1 v2 মাইনাস c2 v2 স্কয়ার বাই c1 প্লাস c2। দেখো কাটাকাটি হয়ে যাবে অনেকটা, c1 v1 স্কয়ার c1 v1 স্কয়ার এটা কেটে গেল, এটা কেটে গেল, কত থাকবে দেখো হাফ c1 c2 কমন নিয়ে নাও, কত থাকবে v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার মাইনাস 2 v1
V1 V2 বাই হচ্ছে C1 প্লাস C2, তার মানে এটা হয়ে গেল হাফ C1 C2 প্লাস C1 প্লাস C2 বাই ইনটু এটা হয়ে যাবে দেখো V1 মাইনাস V2 এর প্লাস। ঠিক আছে, এটা হয়ে গেল শক্তির কাজ। এবার আমরা শক্তি সংরক্ষণ নীতি অনুযায়ী জানি যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, তো শক্তি ক্ষয় এখানে কি করে হচ্ছে, এখানে শক্তি ক্ষয় বলতে অন্য একটা শক্তিতে রূপান্তরিত হবে। মানে যখন দুটো বিভিন্ন বিভবযুক্ত পরিবাহীর মধ্যে আধান বন্টন হচ্ছে তখন সেক্ষেত্রে তড়িৎ শক্তি কিছুটা হয় তাপ শক্তিতে বা শব্দ শক্তিতে মানে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হবে, সেটা কতটা তার পরিমাণ হচ্ছে এটা। ঠিক আছে সবাই, বেশ। এরপর যেটা করব চ্যাপ্টারের এতে ধারকত্ব ছিল নামটা, ক্যাপাসিটর বা ধারক। ধারক কি? আধান সংরক্ষণ করা হয় যে ব্যবস্থার সাহায্যে কোনো একটা পরিবাহীর মধ্যে তার বিভবকে কমিয়ে বেশি পরিমাণে আধান জমা করে রাখা যায় যে ব্যবস্থার সাহায্যে, কৃত্রিম উপায়ে করা হয় এটাকে, সেই ব্যবস্থাটা হচ্ছে ধারক। তো এখানে কি করা হয়, এখানে তোমার একটা অন্তরিত তড়িতাহিত পরিবাহী থাকে, তার কাছাকাছি আর একটা ভূসংলগ্ন পরিবাহীকে এনে কৃত্রিমভাবে ওই অন্তরিত পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে বলা হয় ধারক। তো কোন নীতিতে কাজ করে এটা ধারক বা তার গঠনটা কি রকম, সেটা হচ্ছে একটা অন্তরিত পরিবাহী থাকবে, তড়িতাহিত অন্তরিত পরিবাহী, আর একটা থাকবে ভূসংলগ্ন পরিবাহী ওর কাছাকাছি। তো সেক্ষেত্রে ধরে নাও একটা অন্তরিত পরিবাহী আছে যেটা একটা তড়িৎ যন্ত্রের সঙ্গে যোগ করা আছে। কার্যনীতিটা কিভাবে মানে কাজ করে কিভাবে সেটা দেখিয়ে দিই। একটা তড়িৎ যন্ত্রের সঙ্গে যোগ করা আছে, এটাকে ধরে নাও প্লাস আধানে আহিত করা হলো। তো এমন পরিমাণ আধান দেওয়া হলো যাতে এই বিভব হয়ে গেল V, এর ধারকত্ব ধরে নাও C। ঠিক আছে, একটা তড়িৎ যন্ত্রের সঙ্গে যুক্ত করা হলো অন্তরিত পরিবাহীটাকে এবং তা ধনাত্মক আধানে আহিত করা হলো যাতে তার বিভব হলো V। এবার এর কাছাকাছি আরেকটা পরিবাহী নিয়ে আসা হলো, সেক্ষেত্রে কি হবে, তড়িৎ আবেশ সৃষ্টি করবে, সেই আবেশের ফলে কি হবে, এই কাছাকাছি স্থানে বিপরীত আধান সৃষ্টি হবে আর দূরবর্তী প্রান্তে ধনাত্মক আধান সৃষ্টি হবে, এটা সমান। তাহলে এই ঋণাত্মক আধান কি করবে, এই বিভবটাকে কমানোর চেষ্টা করবে আর এই দূরবর্তী প্রান্তে যে সম আধান আছে সেই বিভবটাকে বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু যেহেতু এই আবিষ্ট আধানটা ঋণাত্মক আবিষ্ট আধানের কাছে আছে সেজন্য এই বিভবটা কি হবে, টোটালি কমবে। এই কমার ফলে কি হবে, এই বিভব খালি কমে গেল। এবার বিভব যদি কমে আমরা জানি ধারকত্ব বাড়বে, তার মানে ও আরো কিছু আধান ধরতে নিয়ে রাখতে পারবে, তখন সে আরো কিছুটা আধান তড়িৎ যন্ত্র থেকে নিয়ে তার বিভবকে আবার V করবে, তাহলে ধারকত্ব বাড়লো আর খানিকটা আধান ধরে রাখতে পারলো। এবার এই অবস্থায় যদি এটাকে ভূসংলগ্ন করা হয়, কার্যনীতিটা আমি আগের দিন কিছুটা বলেছি, ভূসংলগ্ন করলে কি হবে, ধনাত্মক আধানটা চলে গেল, তার মানে এর বিভব যে বাড়াচ্ছিল যে ধনাত্মক আধানটা, সেই ধনাত্মক আধানটা আর নেই, তাহলে কি হলো, এর বিভব আরো কিছুটা কমলো। এবার বিভব যখনই কমলো তার মানে ধারকত্ব বাড়লো, তখন এ আরো কিছু আধান তড়িৎ যন্ত্র থেকে নিয়ে কি করলো, এর বিভবটাকে আবার V করলো। তার ফলে কি হলো, আলটিমেটলি এটা ভূসংলগ্ন পরিবাহীটার কাছে থাকার জন্য এর ধারকত্বটা বাড়লো, মানে এ একটু বেশি পরিমাণে আধান এর মধ্যে জমা করে রাখতে পারলো। এই ব্যবস্থাটাকে বলা হয় তোমার ধারক। ঠিক আছে সবাই, বেশ। এবার এই ধারকের সার্থকতা কোথায় বা সিগনিফিকেন্সটা কি, মানে কেন এটা ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে আমাদেরকে কোনো একটা পরিবাহের মধ্যে অনেক বেশি পরিমাণে আধানকে জমা করে রাখতে হয়। তো সেক্ষেত্রে কি হয়, একটা পরিবাহীর আধান ধরে রাখার তো একটা সীমা আছে বা একটা মাত্রা আছে যে এই পর্যন্ত ধরে রাখতে পারবে। এবার তার থেকে বেশি পরিমাণে আধান যদি তার মধ্যে দেওয়া হয় তাহলে কি হবে, আমরা যেটা জানি যে আধান দিলে তার বিভবটা বাড়ে। এবার কোনো একটা পরিবাহীকে যখনই তুমি আধান দিতে থাকবে তার বিভবটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার বিভবটা যদি এবার পরিবাহীর তোমার আধান ধরে রাখার যেহেতু একটা মাত্রা আছে, তার বিভবটা আধান যদি তার বাড়াতে থাকা হয় তার বিভবটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার বিভব যদি বাড়তে থাকে তখন একসময় আসবে যে আধান ক্ষরণ হতে শুরু করবে পারিপার্শ্বিক মাধ্যমের মধ্যে। তো সেটা যাতে না হয় সেজন্য
মানে বিভবটাকে কমিয়ে পরিবাহীর মধ্যে বেশি করে আধান যাতে জমিয়ে রাখা যায় সেই ব্যবস্থাটার জন্যই হচ্ছে তোমার ধারক, যেটা কার্যনীতিটা আমি বললাম। সাধারণ ক্ষেত্রে কি হচ্ছে তাহলে, যে একটা পরিবাহীকে যদি আধান দেওয়া হয় তার বিভব বাড়তে থাকবে, এবং বিভব বাড়ার ফলে কি হবে, একসময় আধান ক্ষরণ হতে শুরু করবে পারিপার্শ্বিক মাধ্যমের মধ্যে। তো সেই আধান ক্ষরণ যাতে না হয় সেই জন্য ধারককে কি ব্যবস্থা করা হয়, যে বিভবটাকে কমিয়ে ওর মধ্যে বেশি পরিমাণে আধান জমিয়ে রাখা, এটাই হচ্ছে তাৎপর্য ধারকের। এবার এই ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ধারকত্ব নির্ভর করে এই যে অন্তরিত পরিবাহী যেটা ব্যবহার করছি সেই পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে পাতে তোমার এই পরিবাহীটার ধারকত্ব বাড়বে। যদি এই দুটোর মাঝে বায়ু যে মাধ্যম আছে, বায়ু মাধ্যমের পরিবর্তে যদি অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে তাহলে সেক্ষেত্রে তার ধারকত্ব বাড়বে। আর একটা হচ্ছে এই দুটো পাতের মধ্যবর্তী দূরত্বটা যদি বাড়ে দুটো পাতের মধ্যে তাহলে সেক্ষেত্রে ধারকত্বটা কমবে। তিনটে বিষয়ের উপর নির্ভর করছে। একটা হচ্ছে পরিবাহী পাতের ক্ষেত্রফল, যদি ক্ষেত্রফল বাড়ে ধারকত্ব বাড়বে। যদি দুটো পাতের মধ্যে যে মাধ্যম আছে সেই মাধ্যমের তোমার বায়ুর পরিবর্তে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকে তাহলে সেক্ষেত্রে ধারকত্ব বাড়বে। আরেকটা হচ্ছে এই দুটো পাতের মধ্যে পারস্পরিক দূরত্ব, এই দূরত্বটা যদি বাড়ে তাহলে পরিবাহীর ধারকত্ব কমবে। বেশ, এটা ধারক সংক্রান্ত হলো। ধারক আরেকটা আছে যেটা চার্জিং আর ডিসচার্জিং, মানে এরকম একটা ধারককে যদি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে ধারকটা চার্জ হয়, মানে ধারকের আধানটা বাড়ে এবং ধারকটা চার্জ হয় বলা হয়, আর ধারকে চার্জিং নিচ্ছে। এবং ব্যাটারি থেকে যদি ধারকের পাত দুটোকে খুলে নেওয়া হয় তখন সেক্ষেত্রে ধারকের আধানটা আস্তে আস্তে কমে, তখন বলা হয় যে ধারকের ডিসচার্জ হচ্ছে। তো সেরকম ভাবে একটা ধারককে যদি দুটো পাতকে চার্জিং আর ডিসচার্জিংটা বলে দিই, ধরে নাও এ আর বি দুটো পাত ধারকের, এটা ব্যাটারির সঙ্গে যোগ করা আছে। চাবিকে যোগ করা আছে, ধরো এটা প্লাস এটা মাইনাস। ব্যাটারির সঙ্গে যোগ করলে কি হবে, এটা নেগেটিভ আধান আছে, সঙ্গে সঙ্গে এখান থেকে ইলেকট্রন এখানে আসতে শুরু করবে, ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হবে। এটা পজিটিভ আধান আছে, তখন এ পাত থেকে ইলেকট্রন তোমার এখানে আসতে শুরু করবে, তারপর একটা কি হবে, ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হবে। এদিকে দেখো ইলেকট্রন যাচ্ছে, আর এদিকে ইলেকট্রন আসছে, তাহলে একটা ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হচ্ছে যেটাকে বলা হয় চার্জিং প্রবাহ। এবং ইলেকট্রন প্রবাহ যত হচ্ছে এই দুটোর মধ্যে, এই পাত দুটোর মধ্যে কি হচ্ছে, বিভব পার্থক্য আস্তে আস্তে বাড়ছে। এবার বিভব পার্থক্য যখনই বাড়ছে ইলেকট্রন প্রবাহটা ক্রমশ বাধা দিচ্ছে। একদম প্রথমেই যখন যে হারে ইলেকট্রন প্রবাহ হচ্ছিল এই দুটো যখনই তোমার আহিত হয়ে গেল, এটা ঋণাত্মক এটা ধনাত্মক আধানে, বা এই দুটোর মধ্যে বিভব বাড়তে থাকলো, তখনই তোমার কি হবে, ইলেকট্রন প্রবাহটাকে বাধা দিতে থাকবে এবং ইলেকট্রন প্রবাহটা আস্তে আস্তে কমবে। এবং যখন এই দুটো বিভব পার্থক্য বাড়তে বাড়তে এই বিভব পার্থক্যটা এই কোষের তড়িৎচালক ব্যাটারির তড়িৎচালক বলের সমান হয়ে যাবে, তখন প্রবাহটা বন্ধ হয়ে যাবে, তখন বলা হবে যে ধারকটা একদম ফুললি চার্জড। ঠিক আছে, এই অবস্থায় যদি ব্যাটারিটা খুলে দেওয়া হয়, এটা নেই মনে করো, তখন কি হবে, তখন এই যে ঋণাত্মক আধান যেটা এর ইলেকট্রনগুলো এখান থেকে এসে এই পাতে আসবে, এই পাতের এই আধানটাকে প্রশমিত করবে আস্তে আস্তে, এখান থেকে ইলেকট্রন এসে এই পাতের ধনাত্মক আধানকে প্রশমিত করবে, তার ফলে একটা ইলেকট্রনের প্রবাহ হবে, তার ফলে একটা তোমার ডিসচার্জিং প্রবাহ পাওয়া যাবে। সেক্ষেত্রেও তাই ডিসচার্জিং প্রবাহ যখনই প্রথমেই থাকবে তখন ডিসচার্জিং প্রবাহটা ম্যাক্সিমাম, তারপর আস্তে আস্তে কি হবে, প্রবাহটা আস্তে আস্তে কমবে এবং একসময় এসে তখন জিরো হয়ে যাবে, তখন বলা হবে ফুললি ডিসচার্জ হয়েছে। যখন ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো প্রবাহটা হচ্ছে চার্জিং প্রবাহ, শুরুতেই একদম হচ্ছে ম্যাক্সিমাম, তারপর আস্তে আস্তে কমতে থাকবে এবং একসময় জিরো। আবার ডিসচার্জিং এর সময়ও তাই, একদম যখন শুরুতে তখন সেটা ম্যাক্সিমাম এবং আস্তে আস্তে সেটা কমতে থাকবে। এদিকে যদি সময় প্লট করো, এদিকে ধরে নাও চার্জিং, তাহলে যখন তোমার সময় শুরু একদম তখন তোমার ম্যাক্সিমাম, তারপর আস্তে আস্তে প্রভাবটা এরকম কমতে থাকবে। এটা ধরে নাও চার্জিং যদি হয়,
ডিসচার্জিং এ তোমার একই রকম ভাবে, এটা মাইনাস করো, তাহলে তখন ডিসচার্জিং এ তোমার একই হবে কিন্তু উল্টো, ম্যাক্সিমাম মানে শুরুতে হচ্ছে তোমার ম্যাক্সিমাম, প্রথমেই যখন চার্জিং হচ্ছে তখন ইলেকট্রন প্রবাহ হচ্ছে সর্বাধিক, তারপর আস্তে আস্তে ইলেকট্রন প্রবাহটা কমবে, কারণ যেহেতু এগুলোর মধ্যে বিভব পার্থক্য বাড়ছে, ইলেকট্রন প্রবাহটা আস্তে আস্তে বাধা পাবে, তখন প্রবাহটাও কমবে। এই যে আস্তে আস্তে কমছে চার্জিং এর সময়, এটা চার্জিং, আর এটা হচ্ছে তোমার ডিসচার্জ। ঠিক আছে, তাহলে চার্জিং আর ধারকের চার্জ হওয়া, ফুললি চার্জ কখন হচ্ছে, কখন ডিসচার্জ হচ্ছে সেটা জানতে পারলাম। ধারক কাকে বলে বা ধারক কি ব্যবস্থা, একটা ভূসংলগ্ন পরিবাহীকে একটা অন্তরিত তড়িতাহিত পরিবাহীর কাছে এনে ওই অন্তরিত পরিবাহীর ধারকত্বকে কৃত্রিমভাবে বৃদ্ধি করার যে ব্যবস্থা সেটা হচ্ছে ধারক। ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তার কার্যনীতি কি দেখলাম, ধারক কেন ব্যবহার করা হচ্ছে, অন্য কোনো যে কোনো পরিবাহী তো আধান ধরে রাখতে পারে, তাহলে স্পেশালিটি কি ধারকের সেটা দেখলাম, আর ধারকের চার্জিং এবং ডিসচার্জিং দেখলাম। আজকে এটুকুই থাক, পরের দিন আমরা বিভিন্ন ধরনের ধারক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই সাবধানে থেকো, ভালো থেকো।